সুফলং মালায়াজ শীতলং শস্য শ্যামলং মাতরম বন্দে মাতরম জয় হিন্দ। তার কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে ভারত পাকিস্তানকে যে জবাবটা দিয়েছে, যে নিরস্ত্র পর্যটকেরা তাদের প্রাণ হারিয়েছিলেন 22শে এপ্রিল, তাদের জবাবটা যেভাবে ভারত দিয়েছে, সরাসরি 15 দিন ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কার্যত নির্বাক থেকে যে লড়াইটা দিয়েছেন, যে জবাবটা দিয়েছে পাকিস্তানকে, সেই জবাবের শেষে অন্তত সেই সব নেতৃত্বাধীন যে দুজন মহিষাসুর মর্দিনী কার্যত পাকিস্তানের ভেতরে ঢুকে 100 কিলোমিটার পর্যন্ত গিয়ে পাকিস্তানের 9টি ঘাঁটি যেভাবে শেষ করে দিয়ে আবারও ভারতে ফিরে এসছে একটিও ক্ষত না নিয়ে, বলতেই হয় জয় হিন্দ। এবার আবারও বলতে হয় সেই সব সেনাবাহিনীর প্রত্যেকটি সদস্যকে জয় হিন্দ। তার কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে ভারত একের পর এক প্রত্যাঘাত দিয়েছে। গতকাল ঠিক মধ্যরাতে রাত 1:05 থেকে 1:30 মাঝে, অর্থাৎ 22শে এপ্রিল যে 45 মিনিটের নৃশংস অত্যাচার চালিয়েছিল সেই কাপুরুষ পাকিস্তান জঙ্গিরা, তারা প্রত্যেকে একত্রিতভাবে মনে করেছিল ভারতের প্রত্যাঘাত হয়তো আবারও সেই মিনমিন করে দেবে। তা নয়, এবার সরাসরি প্রত্যাঘাত হয়েছে, সজোরে হয়েছে, সপাটে হয়েছে। 45 মিনিটের বদলা 25 মিনিটে নিয়ে এসছে ভারতবর্ষ। ভারত এবার আর সেই ভারতবর্ষ নয়, এবার অন্য রকম ভারতবর্ষ। একেবারে শয়তানদের ঘাঁটিতে গিয়ে তাদের প্রত্যেককে সঠিক জবাব দিয়ে ভারতে ফিরে এসে বলছে জয় হিন্দ। আবারও বলতে হচ্ছে এ পর্যায়ে দাঁড়িয়ে থেকে এখন ঠিক ঘড়ি কাটায় সন্ধ্যে 6:57, শব্দের কাটাকাটি নিয়ে রয়েছে আমি অঞ্জল আপনাদের সঙ্গে। নমস্কার এবং জয় হিন্দ বলে আজকের এই প্রোগ্রাম শুরু করতে হচ্ছে। তার কারণ এবার শব্দের তীরে যেমন জব্দ হয় ইস্যু ঠিক ট্রাইব টিভি বাংলায় সন্ধ্যে 6:57 ঠিক তেমনভাবে ভারতও একেবারে সেই প্রত্যাঘাত যা পাকিস্তানের পক্ষ থেকে বারংবার অকারণে আসে, আমি বললে হয়তো ভালো হবে, আঘাত, সেই আঘাতের প্রত্যাঘাত দিয়েছে ভারতবর্ষ। সরাসরি বুঝিয়ে দিয়েছে সাম দাম দণ্ড ভেদ, অর্থাৎ এক কথায় ভারত বুঝিয়ে দিচ্ছে পাকিস্তানকে গিয়ে, পাকিস্তান এবার সামলে যাও, শুধরে যাও, যদি শুধরে না যাও তাহলে এটা সবে ট্রেলার, পিকচার তো আবি বাকি হে। আজ এই কথা বলেই শুরু করবো শব্দের কাটাকাটি এই অনুষ্ঠান। তার কারণ এই মুহূর্তে আপনারা জানেন 9টি ঘাঁটি কার্যত ধূলিসাৎ করে দিয়েছে ভারতবর্ষ। ভারতের সেনাবাহিনী ইতিমধ্যেই 9টি ঘাঁটি উড়িয়ে দিয়েছে সেই সব পাকিস্তানি জঙ্গিদের। এক ব্যক্তি যিনি নিজেকে বড় হোতা মনে করছিলেন, অনেক বড় যোদ্ধা মনে করছিলেন, তিনি নিজেকে মনে করছিলেন যে ভারতে ক্রমাগত সে অত্যাচার ধ্বংসলীলা চালিয়ে যাবে ওপার থেকে, তাদেরকে হয়তো কিছু বলবে না ভারতবর্ষ। এবার আবারও একই রকমভাবে পাকিস্তান যে ভাষা বোঝে সে ভাষা দিয়ে বুঝিয়ে এসছে ভারতবর্ষ, এবং তারা কার্যত তার পরিবার হারিয়েছেন। এবং সে পর্যায়ে তিনি বলছেন তাকে কেন মেরে ফেলা হলো না, অর্থাৎ তিনিও ভাবছে যে তার পরিবার হারিয়ে গেছে, তাহলে তার বেঁচে থাকার কি অর্থ। তাহলে ভেবে দেখুন তো, সেই 26 জন 27 জন নৃশংসভাবে যাদেরকে হত্যা করা হলো, নিরস্ত্র পর্যটকেরা, তাদের বাড়ি, তাদের পরিবার, তাহলে কতটা কষ্ট নিয়ে এতদিন ধরে বুকে নিয়েছিলেন। সেই সব যারা নিরস্ত্র পর্যটকেরা, তারা তাদের স্বামীকে হারিয়েছেন, স্মৃতির সিঁদুর হারিয়েছেন। আজ সেই সিঁদুরের বদলা অপারেশন সিঁদুর। কোটলির ছবি আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন ট্রাইব টিভি বাংলার পর্দায়। একের পর এক ছবি আপনাদের সামনে রাখবো। পেহেলগাঁও হত্যাকাণ্ডের 15 দিনের মাথায় পাক অধিকৃত কাশ্মীর এবং পাঞ্জাব প্রদেশের 9টি জঙ্গি ডেরায় হামলার পরে প্রথম প্রতিক্রিয়া দিয়েছে রাজনাথ সিংও। তিনি সরাসরি বলেছেন, আমরা শুধুমাত্র তাদেরই মেরেছি যারা আমাদের নিরপরাধ নাগরিকদের খুন করেছিল। নিখুঁত, সতর্ক, সহানুভূতিশীল অপারেশন সিঁদুরের সাফল্যের জন্য সেনার পাশাপাশি প্রধানমন্ত্রীকেও সাধুবাদ জানানো হয়েছে প্রতিরক্ষা মন্ত্রকের পক্ষ থেকে। প্রতিরক্ষা মন্ত্রী ইতিমধ্যেই সাধুবাদ জানিয়েছেন। যে ছবিটা আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন ট্রাইব টিভি বাংলার পর্দায় শব্দের কাটাকাটি অনুষ্ঠানে, এই ম্যাপ, এই আন্তর্জাতিক সীমান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। এলওসি বর্ডার এবং তার সঙ্গে সঙ্গে NJ 9842 পাকিস্তান অকুপায়েড কাশ্মীর, বারংবার যা বলা হয় সেই পাকিস্তান অকুপায়েড কাশ্মীরের একেবারে সীমান্তবর্তী এলাকা ধরে পাঞ্জাব পর্যন্ত যদি সরাসরি এই আন্তর্জাতিক সীমান্ত টানা যায়, 9টি জঙ্গি ঘাঁটিতে ইতিমধ্যে ভারতবর্ষ তার শক্তি প্রদর্শন করেছে। অর্থাৎ রাত 1:05 থেকে 1:30 পর্যন্ত ধ্বংসলীলা চালিয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে ঘাঁটিগুলোকে কেন টার্গেট করা হলো? 9টি ঘাঁটিকে কার্যত ধূলিসাৎ কিভাবে করা হলো, কেন করা হলো জানা দরকার। এবং যেসব ভারতবাসীর মধ্যে প্রশ্ন ছিল অন্তত পুলওয়ামা অ্যাটাকের পরে, যে পুলওয়ামা অ্যাটাকে সার্জিক্যাল স্ট্রাইক করেছিল, কোথায় হয়েছিল আমরা তো দেখিনি। অনেকের মনে অনেক রকম প্রশ্ন ছিল।
এবার আর কোনো প্রশ্ন রয়েছে কি? আজ সরাসরি যে বার্তা প্রধানমন্ত্রীর পক্ষ থেকে দেওয়া হয়েছে এবং যে ছবিগুলো ক্রমাগত আপনাদের সেলফোনে ক্রমাগত স্ক্রল করছেন আপনারা, সেই ছবি থেকে আর কোনো দ্বন্দ্ব থাকে কি? সত্যি যদি কোনো আশা এখনো হত হয়ে থাকে আপনাদের, তাহলে প্রশ্ন উঠতে শুরু করবে, ভরসা কিসে আসবে? এ পর্যায়ে দাঁড়িয়ে থেকে আপনাদের দেখাবো ঠিক কেন 9টি ঘাঁটিকে টার্গেট করা হলো। দেখুন কেন পাকিস্তানে 9 জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দিল ভারত। এটি জৈশ ই মোহাম্মদের সদর দপ্তর 14 ফেব্রুয়ারি 2019 তারিখে পুলওয়ামা হামলা সহ অনেক সন্ত্রাসী ঘটনার পরিকল্পনা করা হয়েছিল। এখানে পুলওয়ামা হামলা সন্ত্রাসীদেরও এখানে প্রশিক্ষণ দেওয়া হয়েছিল, অর্থাৎ যেখানে প্রশিক্ষণ দেওয়া হয়েছিল সেই ঘাঁটিও উড়িয়ে দেওয়া হয়েছে ভারতের পক্ষ থেকে। অর্থাৎ সরাসরি 2000 সালে শুরু হয়েছিল যে সরাসরি যুদ্ধ, এই মাদ্রাসাকেও সরাসরি সরিয়ে দেওয়া হয়েছে, গুড়িয়ে দেওয়া হয়েছে। আপনাদের সামনে একের পর এক ছবি রাখবো। জম্মু ও কাশ্মীরের সন্ত্রাসী অনুপ্রবেশের জন্য এটি জৈশ ই মোহাম্মদের প্রধান লঞ্চ প্যাড। এটি সরজাল এলাকা তেওড়া কালান গ্রামের কেন্দ্রে নির্মিত, যাতে বাস্তবতা থাকে না, অর্থাৎ বারংবার করে এই সন্ত্রাসী হামলার ছক যেখানে যেখানে কষা হয়েছে সেই সব জায়গাকে এক কথায় গুড়িয়ে দেওয়া হয়েছে। এ বিষয় নিয়ে আরও বিস্তারিত আলোচনা হবে, প্রতিবেদন থাকবে, অনেক কিছু জানতে পারবেন। আমাদের সঙ্গে আজ যারা যারা জুড়েছেন তারা প্রত্যেকেই আপনারা চেনেন, তাদের প্রত্যেককে রিনাউন্ড গেস্ট আমাদের সঙ্গে ইতিমধ্যে জুড়ে গেছেন। আমাদের সঙ্গে রয়েছেন ইতিমধ্যে মাননীয় অরিত্র দত্ত বণিক, অভিনেতা, রাজনৈতিক বিশ্লেষক। অরিত্র, তোমাকে স্বাগত ট্রাইব টিভি বাংলায় শব্দের কাটাকাটি অনুষ্ঠানে। আমাদের সঙ্গে রয়েছেন মাননীয় রতন বালা, কংগ্রেস সমর্থক। রয়েছেন আমাদের সঙ্গে মাননীয় প্রিয়ন্তী রয়, বিজেপির পক্ষ থেকে। রয়েছেন আমাদের সঙ্গে মাননীয় জয়দেব ঘর, রাজনৈতিক বিশ্লেষক। আপনাদের চারজনকেই স্বাগত। আর কিছুক্ষণের মধ্যেই আমাদের সঙ্গে জুড়বেন মাননীয় সুকান্ত ঘোষ, রাজনৈতিক বিশ্লেষক। আমি প্রথমেই অরিত্রর কাছে যাব। অরিত্র, খনার বচন বলে মঙ্গলে উষা বুধে পা, যথা ইচ্ছা তথা যা। আজ কি সেরকমই একটি বাতাবরণ তৈরি করলো ভারতবর্ষ? এবং যেভাবে মুতোর জবাব দেওয়া হয়েছে, সপাটে চড় মারা হয়েছে পাকিস্তানকে, চায়নাও তো এবার পিছু হাঁটতে শুরু করছে। অরিত্র, দেখুন, হিন্দু ধর্ম মতে আমাদের কেউ গত হলে 13 দিনের মাথায় তার যে কাজ, যে শান্তির কাজ, সেই কাজ আমাদের হিন্দু ধর্ম মতে আমরা সেই রিচুয়ালস পালন করি। আপনি ভালো করে খেয়াল করে দেখুন, যেদিন আমাদের উপরে এই আক্রমণ হয়েছে এবং তার 13 দিন 14 দিনের মাঝরাত্রেই আজকে এই আক্রমণটা আমরা করে উঠতে পেরেছি। ফলে এটা খুবই সিগনিফিকেন্ট। এবং আমরা এই যে মক ড্রিলের ইভেন্টটা করা হয়েছিল, এটা খুব স্ট্র্যাটেজিক্যালি পাকিস্তানকে একটু ডাইভার্ট করে দেওয়া বলেই আমার মনে হয়। তার কারণ জেনারেলি পাকিস্তান এক্সপেক্ট করছিল যে একটা মক ড্রিল যখন সারা ভারতব্যাপী হচ্ছে, তখন নিশ্চয়ই আজকের দিনে এরকম কিছু হবে না। এবং আরো একটা ইন্টারেস্টিং জিনিস যেটা হয়েছে, যে এই আক্রমণে আমাদের মাথায় রাখতে হবে যে ভারত কিন্তু পাকিস্তানের জমিতে ঢোকেনি। ভারতবর্ষ তার জমিতে দাঁড়িয়ে এমন কিছু মিসাইল ক্ষেপণাস্ত্র টার্গেট করেছে, যেটা একেবারে নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছে যে যে ঘাঁটিগুলিকে আক্রমণ করার কথা, সেই ঘাঁটিগুলিকে আক্রমণ করে তার যা লক্ষ্য সে পূরণ করেছে। আমাকে তার জমিতে ঢুকে তাকে আলাদা করে আক্রমণ করতে হয়। এবং দ্বিতীয় কথা, আশ্চর্য লাগছে যে দীর্ঘদিন ধরে পাকিস্তান আন্তর্জাতিক রাজনীতিতে বারবার বলে আসছে যে তাদের নাকি তাদের দেশে কোনো রকম জঙ্গিবাদকে প্রমোট করা হয় না। অথচ আজকেই দেখছি যে বিলাল টেরর গ্রুপের যে ভদ্রলোক মারা গিয়েছেন, তার যে সৎকারের কাজ, সেইখানে আমি দেখছি যে একেবারে ভর্তি পাকিস্তান সেনা, সামরিক বাহিনী, পুলিশ সবাই চলে গেছে এবং তারা রীতিমতো দেখে মনে হচ্ছে রাষ্ট্রীয় মর্যাদায় তার যে ফানেরাল সেরিমনি। বোঝাই যাচ্ছে দীর্ঘদিন ধরে পাকিস্তান যেভাবে টেরারিজমকে স্পন্সর করে আসছে, জঙ্গিবাদকে প্রত্যক্ষ পরোক্ষভাবে মদত দিয়ে আসছে, বিভিন্ন রকম ভাবে সাহায্য করছে, সেই জায়গায় ভারতবর্ষের এই রিটালিয়েশনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং আজকের মিডিয়া ব্রিফিংটা আমি বলবো আপনাদেরকে, একটু ইন্টারেস্টিং একটা অ্যাসপেক্ট মাথায় রাখবেন, যে পাকিস্তান কিন্তু বারবার যেটা চায়, পাকিস্তানের মূল চাওয়া পাওয়া আমাদের ভারতবর্ষকে টুকরো করবার চেষ্টা, ধর্মের ভিত্তিতে, জাতির ভিত্তিতে টুকরো করার চেষ্টা। সেই জায়গায় ভারত কিন্তু আন্তর্জাতিক রাজনীতিতে একটা গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছে। আমাদের কলোনেল এবং উইং কমান্ডার, মূল যারা লিড করলেন, আজকের মেসেজ দিলেন, তারা কিন্তু একজন সিং এবং আরেকজন কিন্তু ইসলাম সম্প্রদায়ের মানুষ। ফলে খালিস্তানিদের কাছে একটা আমরা বার্তা পৌঁছে দিলাম, আমরা কিন্তু ইসলাম মৌলবাদীদের কাছে একটা বার্তা পৌঁছে দিলাম, যারা হিন্দু, মুসলমান, শিখ, জৈনকে আলাদা করতে চায়, তাদের কাছে এটা বড় বার্তা পৌঁছে গেল যে প্রয়োজন হলে ভারতবর্ষ
জাতির হিসেবে লড়ে না, ভারতবর্ষ দেশের হিসেবে লড়ে, ভূমির হিসেবে লড়ে। এবং আমার কনক্লুডিং রিমার্ক যেটা আমি আপনাকে বলতে চাইবো, যে পাকিস্তানের এই মুহূর্তে অ্যালার্মিং যে জায়গাটা, সেটা শুধুমাত্র যুদ্ধ নয়। পাকিস্তানি মিডিয়া দ্য ডন তারা খবর করছে যে পাকিস্তানের বিভিন্ন ড্যাম বা যেগুলো জলাধার, সেই জলাধারের জল শুকিয়ে গিয়েছে এবং একটি নির্দিষ্ট জায়গার বিশেষত রাওয়ালপিন্ডি, ইসলামাবাদ, খাইবার পাখতুনখোয়া এবং পাঞ্জাব, এই জায়গাগুলিতে জল সরবরাহ করার মতো জল পাকিস্তানের ড্যামগুলিতে আর মজুত নেই। তার কারণ অতিরিক্ত ভূগর্ভস্থ জল তুলে নেওয়ার জন্য এবং ওখানে দীর্ঘদিন ধরে বৃষ্টি না হওয়ার জন্য এদিকে আমরা সিন্ধু চুক্তি বাতিল করে দিয়েছি। ফলে সবে মিলে তাদের কাছে যে পরিমাণ জল আছে তাতে মাত্র 35 দিন তারা আর সাপ্লাই করতে পারবে। ফলে কি অ্যালার্মিং ভেবে দেখুন, যদি খাবারের জল তারা দেশের নাগরিকদের প্রোভাইড না করতে পারে রাওয়ালপিন্ডি, ইসলামাবাদের মতো জায়গাতে, এবং আগামী 35 দিনের মধ্যে এই যে খারিফ শস্য চাষ শুরু হয়েছে, মে মাস থেকে সেপ্টেম্বর মাস খারিফ শস্য চাষের সময়, সেই খারিফ শস্য চাষ করবার জন্য জল প্রয়োজন, সেই চাষাবাদের জলটুকু প্রোভাইড করতে পারবে না, এটা আমাদের বলা খবর নয়, এটা পাকিস্তানের মিডিয়া কোম্পানি তারা খবর করছে। ফলে সেই জায়গায় আমাদের বুঝতে হবে পাকিস্তান কিন্তু অর্থনৈতিক ভাবেও দিশেহারা এবং একটা বিশৃঙ্খল রাজনৈতিক পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। তো আমি আপনার চ্যানেলের মাধ্যম দিয়ে ভারতবাসীদেরকে এটাই বলতে চাইবো সর্বশেষ, যে আমাদের কিন্তু নিশ্চয়ই আমরা উল্লাস করছি, উদযাপন করছি, এটা যেরকম করা প্রয়োজন, অন্যদিকে এটাও ভাবা প্রয়োজন যে আমাদের কিন্তু নিজেদেরকে তৈরি থাকতে হবে। পাকিস্তান কিন্তু এত সহজে চুপ করে যাবে না, পাকিস্তান কিন্তু বিভিন্ন রকম ভাবে আমাদেরকে ডিস্টার্ব করবে, চারিদিক থেকে রকমারি ভাবে ডিস্টার্ব করবে। তো আমাদের কিন্তু সব রকম ভাবে প্রস্তুত থাকতে হবে, যাতে যে কোনো মুহূর্তে আমরা একতার সাথে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে পারি। একেবারে দেখ, আমি ঠিক এই জায়গাতে প্রিয়ন্তীদির কাছে চলে যাব। প্রিয়ন্তীদি, দাবার গুটির ক্ষেত্রে, দাবার চালের ক্ষেত্রে বলা হয় যে প্রতিপক্ষকে একেবারেই উইক ভাবা উচিত না, দুর্বল ভাবা উচিত না, আর ঠিক সেক্ষেত্রে পাকিস্তানকেও দুর্বল ভাবলে পরে অন্তত আবারও একই রকম ঘটনা ঘটতে পারে। তাহলে প্রশ্ন হচ্ছে, ভারতবাসীর ক্ষেত্রে কি মেসেজ দেবেন? হ্যাঁ, প্রথমেই বলবো আজকে খুব গর্ব করে বলতে ইচ্ছা করছে একজন ভারতীয় হিসেবে, যে বিগত কালকে যে নিউজটা আমরা দেখলাম, ভারত আবার সবাই শ্রেষ্ঠ আসন লবে, এই এই কথাটা না বললেই আজকে নয়। আই থিঙ্ক আমার মতো যারা আজকে আমার সাথে কো প্যানেলিস্টরা আছে তারা প্রত্যেকেই একই কথা বলবেন। এবং দ্বিতীয়ত যেটি বলবো, যে সেই 22 তারিখে যে ঘটনা ঘটেছিল পেহেলগামে, সেখান থেকে মোদিজি কিন্তু বিহারে সেই এ থেকে বলেছিলেন, সভা থেকে বলেছিলেন যে এর যোগ্য জবাব পাকিস্তানকে দেওয়া হবে। এবং আজকে অরিত্র দত্ত বণিক যেটা বললো, যে ঠিক 13 দিনের মাথায় হিন্দু ধর্ম মতে যে এটা করা হয়, আজকে সেই 13 দিনের মাথায় ভারত কিন্তু পাকিস্তানকে তার যোগ্য জবাব দিয়েছে। একটি টার্মস আমি পরিবর্তন করে দিই, যে ভারত পাকিস্তানকে যোগ্য জবাব দেয়নি, ভারত সন্ত্রাসবাদীর বিরুদ্ধে, জঙ্গিদের বিরুদ্ধে যোগ্য জবাব দিয়েছে। শুধু পাকিস্তানকে নয়, গোটা পৃথিবী জুড়ে সন্ত্রাসবাদী এবং জঙ্গিদের জবাব দিয়েছে ভারতীয় সেনারা। এবং আজকে আমাদের জন্য খুব গর্বের, যদিও আমাদের 26 জন দেশের সন্তানের প্রাণ গেছে, আমরা উৎসব মানাতে পারি না, তবু মনে হচ্ছে যে এই জবাবটা দেওয়া দরকার ছিল, যে জবাবটা আমরা দিতে পেরেছি। এবং বিগত দিনেও যদি কোনো অপশক্তি, কোনো সন্ত্রাসবাদী শক্তি, জঙ্গিবাদী শক্তি ভারতের উপর আক্রমণ হানে বা হানার চিন্তা করে, তাদেরকে দ্বিতীয়বার ভাবতে হবে। যে ভারত যেভাবে সার্জিক্যাল স্ট্রাইক করেছিল, ভারত যেভাবে এই সিঁদুর হামলাটা করলো, ঠিক একইভাবে ভারত তাদের সেই দিন মুখের উপর জবাবটা দেবে। এবং আমি আমার কো প্যানেলিস্ট অদিত্য দত্ত বণিক যেটা বললেন, যে ভারত সর্বসংস্কৃতির দেশ, আমরা বিভিন্ন কালচারের মানুষ, বিভিন্ন ভাষাভাষীর মানুষ একসাথে এই দেশে বসবাস করি, কিন্তু দিন শেষে যখন দেশের বিপদ আসে, তখন আমরা সবাই হাতে হাত লড়ে একসাথে হাতে হাত লড়াইয়ে নামি। এবং সেই বার্তা আমরা বিগত দিনেও, সেই বার্তা আমরা ট্রাইবস টিভির বিভিন্ন ডিবেটে বিগত দিনেও বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে আমরা দিয়েছিলাম। এবং যদি আজকে পাকিস্তান তার এই জবাব পাওয়ার পরেও শান্ত না হয়, তাহলে পাকিস্তানের জন্য হয়তোবা ভবিষ্যতে আরো অনেক বড় কিছু অপেক্ষা করছে। যদি পাকিস্তান তার জঙ্গি কার্যকলাপ, সন্ত্রাসবাদী কার্যকলাপ সাপ্লাই এখনো করে যায়, আমাদের একটা জিনিস বোঝা উচিত, যে পাকিস্তান কিন্তু এই জঙ্গি কার্যকলাপকে সমর্থন করে,
এই যে জঙ্গি ঘাঁটি উড়িয়ে দেওয়া হয়েছে, জঙ্গিদেরকে বিনাশ করা হচ্ছে, কোথাও জানি পাকিস্তানি সেনা কিন্তু তাদের হয়ে লড়াই করছে, পাকিস্তান সরকার তাদের হয়ে লড়াই করছে এবং পাকিস্তানের জনতাও তাদের হয়ে কথা বলছে। কেন? পাকিস্তানের সাথে এই জঙ্গি কার্যকলাপ, সন্ত্রাসবাদী কার্যকলাপের কি সম্পর্ক? সারা বিশ্বের এটা জানা উচিত, সারা বিশ্বের এটা জানা উচিত। শুধু তাই নয়, চীন, বাংলাদেশ, যারা পার্শ্ববর্তী শত্রু আছে বা পাকিস্তানের বন্ধু আছে, তাদেরও বোঝা উচিত যে পাকিস্তান এই জঙ্গিবাদী কার্যকলাপ শুধু ভারতের ক্ষেত্রে করছে তা নয়, সারা বিশ্ব জুড়ে বিভিন্ন জায়গায় পাকিস্তান এই সন্ত্রাসবাদীদেরকে পাঠাচ্ছে এবং সন্ত্রাসবাদী কার্যকলাপ করাচ্ছে। সেখানে দাঁড়িয়ে শুধু একটি বুঝতে পেরেছি বিরোধী, আমি এখানে সরাসরি একটু রতনবাবুর কাছে যাব। রতনবাবু, আজও বিরোধী দলনেতা রাহুল গান্ধী, আমি আসছি বিরোধী আপনার কাছে, রতনবাবুর কাছে যাব। আজও রাহুল গান্ধী বিরোধী দলনেতা, তিনি একবারও বললেন না বিরোধী শিবির থেকে অন্তত এ পর্যায়ে দাঁড়িয়ে থেকে একটু বোধহয় ঐক্যের দরকার ছিল, অন্তত বলতে পারতেন হ্যাঁ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবার সত্যি সংঘাতটা করেছেন, প্রত্যাঘাতটা করেছেন। বলতে সমস্যা কোথায়? এখনো পর্যন্ত বলতে হচ্ছে শুধুমাত্র সেনাবাহিনীর নাম নিলেই হয়ে যাবে। সেনাবাহিনী তো নিশ্চয়ই কাজ করেছেন, কিন্তু তার সঙ্গে সঙ্গে এটাকেও তো সেলুট দিন যে হ্যাঁ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবার অ্যাকশন নিয়েছেন। এবার তো অন্তত বলুন। বলি অঞ্জনা, প্রথমে আপনাদের সকলকে ট্রাইব টিভি চ্যানেলের যারা আছেন তাদেরকে শুভ সন্ধ্যা। বলি सरफरोशी की तमन्ना आज हमारे दिल में है, देखना है जोर कितना बाजुए कातिल में। আজকে ভারতীয় সেনা বা সৈন্যরা যেটা করে দেখালো অঞ্জনা, সেটা অভূতপূর্ব ব্যাপার। কারণ ৭১-এর এবার বলুন একটু, প্রধানমন্ত্রীও বলেছে, প্রধানমন্ত্রী কিছু করেছে, সেনাবাহিনীর নামটা তো নিলেন। বলি হ্যাঁ, শোনেন, প্রধানমন্ত্রী, ভারতবর্ষের প্রধানমন্ত্রী তার দৃঢ়তা দেখিয়েছেন, এটাতে অস্বীকার করার কিছু নাই। রাহুল গান্ধী যেটা বলতে পারছেন সেটা আপনি বলতে পারছেন। শোনেন, রাহুল গান্ধী কি বলেছে? রাহুল গান্ধী যেটা বলেছে, বলতে পারেননি, এখনো বলতে পারেননি। আমি বলি এখনো বলতে পারেননি। তাই যদি হতো, আমি বলি দেখুন, আজকে যে ভারত সরকার এবং নরেন্দ্র মোদীর নেতৃত্ব হয়েছে সেটা উনি বলতে পারছেন না। আসলে ওনাদের এটা বাধে, অথচ ওনারাই গলা উঁচু করে বলেন ইন্দিরা গান্ধী করে দেখিয়েছিল। আরে আপনার বলার সময় বলিনি, বলার একটু ধৈর্য রাখুন, শোনার পরে বলবেন, আমার সময় পাবেন লিখে রাখুন, তারপরে বলবেন। নিশ্চয়ই বলবো, কিন্তু আপনি স্বীকার করতে পারেন না। বেশ বেশ বেশ, প্রিয়ন্তীদি শুনুনি, প্রিয়ন্তীদি আগে শুনুনি রতনবাবু কি বলতে চাইছেন, বলুন রতনবাবু বলুন। হ্যাঁ বলছি অজন্তা, যদি সেরকমই মানসিকতা হতো তাহলে প্রধানমন্ত্রীর সাথে আমাদের যে রাহুল গান্ধী ২-৩ বার বৈঠক হয়েছে, এবং কি একা সিঙ্গেল গিয়েও কিন্তু বৈঠক হচ্ছে, সেখানে কি আলোচনা হতো, যদি সেই মানসিকতা থাকতো তাহলে তো সেই বৈঠকে যেতাম না। এই ধরনের আপনারা কথা বলে ভারতবর্ষের যে আমাদের যে দেশটার মধ্যে যখন আমরা সবাই এক হয়ে এত বড় একটা অ্যাটাক, যেখানটাতে আপনি বলছেন সুফিয়া কুরেশি কর্নেল এবং ভূমিকা সিংহ উইং কমান্ডার, এই কথা যখন বলছেন, দেখুন এরা যখন দেশের জন্য প্রাণ দিচ্ছে, পাশাপাশি আমি এনারা প্রাণ দিচ্ছেন, সেখানে দাঁড়িয়ে আপনি বলছেন যে রাহুল গান্ধী প্রধানমন্ত্রীর সুনাম করছে, রাহুল গান্ধী দেশের সৈন্যদের সুনাম করেছে, সেটা কি খুব ছোট হয়ে গেল? হ্যাঁ আমি বলছি, একবারও বলা হয়নি, কিন্তু অন্তত বলতে পারতেন বিরোধী দলনেতা হিসাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নামটা অন্তত একবার বলতে পারতেন। আপনারা বলছেন যে এতদিন পর্যন্ত পাশে ছিলেন, আবার আপনাদের থেকে, আপনাদের অফিসিয়াল ভেরিফাইড পেজ থেকে, এক্স হ্যান্ডেল থেকে পোস্ট হয় গায়েব। 15 দিন ধরে প্রধানমন্ত্রী নীরব ছিলেন, কিছু বলেননি বলে শুধুমাত্র গায়েব পোস্টার দিয়ে দেওয়া যায়? এটা কি রাজ্যে রাজ্যে লড়াই চলছে? শ্যামপুরা রামপুরের মধ্যে লড়াই চলছে, এখান থেকে এখানে লড়াই চলছে, এটা সম্পূর্ণ একটা দেশের লড়াই। এখনো পর্যন্ত যুদ্ধ ঘোষণা হয়নি, শুধুমাত্র স্ট্রাইক করা হয়েছে, এয়ার স্ট্রাইক আর গ্রাউন্ড স্ট্রাইক, তাতেই ভারতবাসী পটকা ফোটাচ্ছে। আমি আপনার সাথে একমত হতে পারলাম না, এই কারণে যে দেখুন দেশের ব্যাপার, যেখানে দেশ লড়াই করছে। আজকে বলুন তো, ইন্দিরা গান্ধীর লড়াই করার পরে ইন্দিরা গান্ধী সুনাম করেছিলেন কে? অটল বিহারী বাজপেয়ী। তিনি পার্লামেন্টে ইন্দিরা গান্ধীর নাম চলে এলো। দুর্গা বলেছিলেন, ইন্দিরা গান্ধীর নাম আসবে আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাম আমরা ধরতে পারবেন না। এই ধরনের হিপোক্রেসি সঠিক নয়। প্রিয়ন্তী আসছি, রতনবাবু বলুন। আরে আমি বলছি তো, ভারতবর্ষের প্রধানমন্ত্রী যে দৃঢ়তা দেখিয়েছে তাকে আমরা কুর্নিশ জানাই। পাশাপাশি ভারতবর্ষের যে সেনারা যে দৃঢ়তা দেখিয়েছে, এবং তারা যে এই যে বললো, ভাই বললো, অরিত্র ভাই বলছিল, আমি তো মনে করি যে যেটা বললো যে আমাদের সীমানায় না, আমরা তাদের ভিতরে 100 কিলোমিটার ভিতরে গিয়ে তাদের ঘাঁটিকে গুড়িয়ে দিয়ে এসছে আমাদের সেনাবাহিনীরা। আমরা দেশের মধ্যে থেকে আক্রমণ করিনি,
আমাদের সেনাদের এতটা হিম্মত আছে যে পাকিস্তানের ভেতরে গিয়ে পাকিস্তানকে দুর্মুখ করে আসা, সেটাই করেছে আজকে, সেটাই করেছে আমাদের ভারতীয় সেনারা। কেন অঞ্জন রায় এই সামান্য ব্যাপার নিয়ে কাদা ছোড়াছড়ি করছেন? এত বড় একটা ঘটনা যেখানে ভারতের আপনাদের মনে থাকে না কাদা ছোড়াছড়ির কথা? যখন ভারতবর্ষ একের পর এক স্টেপ নেওয়ার কথা ভাবছে, যখন আমরা এখানে বসে কথা বলতে পারছি, তখন সেনাবাহিনীর ওপর আপনারা আস্থা হারিয়ে ফেলেন, তখন সেনাবাহিনীকে যা তা বলে বেড়ান, তখন আপনাদের মনে হয় না কাদা ছোড়াছড়ির কথা? এখন আপনাদের কাদা ছোড়াছড়ির কথা মনে পড়ছে? বারংবার বলা হয়েছে ইন্টেলিজেন্স ফেলিয়ার হয়েছে, সেটা যেমন মানা যায়, ঠিক একই রকম ভাবে আপনাদের পক্ষ থেকে গায়ে পোস্টার পড়ে, তারপরে আপনাদের মনে থাকে না যে আপনারা কি বলে বেড়াচ্ছেন? শুনুন অঞ্জন দা, এই সংকীর্ণ মানসিকতা থেকে যদি না বেরাতে পারি, দেশের একটা সংকটের সময় আমাদের নেতা খার্গে সাহেব এবং রাহুল গান্ধী পরিষ্কার নরেন্দ্র মোদী মাল্লিকার্জুন খার্গে গতকাল কি বলেছেন, কাশ্মীরের ব্যাপারে কি বলেছে, সেই বিষয় নিয়েও রাজনীতি চলছে, কি বলেছে বলুন? সম্পূর্ণভাবে প্রধানমন্ত্রী আগে থেকে জানতেন। এই কথাগুলো অন্তত এ পর্যায়ে দাঁড়িয়ে থেকে সঠিক ছিল কি? এ পর্যায়ে দাঁড়িয়ে থেকে সঠিক ছিল? রাজনীতি করার সময় ছিল এটা? দেখো, কোন একটা লাইন তুলে কথা বললে তো হবে না। রাজনীতি করার সময় চলে গিয়েছিল না। বিহারে বিধানসভা নির্বাচন এখন নয়, এখন অনেক দেরি রয়েছে। বাংলা বিধানসভা নির্বাচন এখন অনেক দেরি রয়েছে। তাহলে এই নিয়ে রাজনীতি কিসের জন্য? করার সময় চলে গিয়েছিল রাজনীতি। শুনতে হবে অঞ্জন দা, উত্তরটা শুনতে হবে। এখন কি আপনার চ্যানেলে বসে বলবো যে নরেন্দ্র মোদী এসে কেন পেহেলগাঁও গেল না, কেন বিহারে গেলে বলবো? আপনাদের মুখপাত্ররা ট্রাইবি বাংলায় শব্দের কাটাকাটি অনুষ্ঠানে এসে বলেছেন। না 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 না, সে তখন বলেছি, কিন্তু এখন কি এটা বলার সময়? আজকে যখন অ্যাটাক হয়েছিল তখন বলেছি যে কেন নিরাপত্তা ছিল না, তখন বলেছি। আজকে যখন ভারত সরকার আক্রমণ করছে এবং সেনারা যখন আক্রমণ করছে, সেই আক্রমণে যখন মানে সফলতা আসছে এবং পাশাপাশি যখন আমাদের নেতারা বলছে যে না, এখন দেশের সাথে আমরা সবাই আছি, দেশকে আগে রক্ষা করার জন্য বা দেশের সেনাবাহিনীর সাথে আমরা সবাই আছি, কেন সেই আগের প্রসঙ্গ টেনে নিয়ে আসছেন আজকে? বারংবার শব্দের কাটাকাটি অনুষ্ঠান থেকে আমরা বলেছিলাম রাজনীতি করার সময় চলে যাচ্ছে না, রাজনীতি আপনারা অবশ্যই করতে পারবেন, রাজনীতি করার সময় চলে যায়নি। কিন্তু এবার আপনারা রাজনীতিকরণটা কোন জায়গায় নিয়ে গিয়েছেন? আপনি সময় নষ্ট করে ফেললেন। আমরা সময় নষ্ট করছি না, আপনারা সময়টাকে ব্যবহার করছেন শুধুমাত্র রাজনৈতিক স্বার্থে। যেমন বিহারে গিয়ে বিজেপির হয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ব্যাটিং করেছিলেন, ঠিক একই রকম ভাবে কংগ্রেসের পক্ষ থেকে আপনারাও ব্যাটিং করে গিয়েছেন এতদিন পর্যন্ত, শুধু কিন্তু পরন্তু করে, কিন্তু পরন্তু করে। দেশের কখনোই না। আপনি একটা এরকম রেকর্ডিং আপনি শোনাতে পারবেন না যেখানে ভারতবর্ষের জাতীয় কংগ্রেস এই সংকটকালীন অবস্থায় যে এই যে সেনাবাহিনীরা যে আক্রমণ করেছে তার বিরোধিতা করেছে, বা নরেন্দ্র মোদীর নাম বলেনি দেখে প্রধানমন্ত্রীর বিরোধিতা করেছে, এরকম একটা জায়গাতে দেখাতে পারবো না। আমরা বলতে চেয়েছিলাম যে হ্যাঁ, এতবারে যখন আক্রমণটা হলো, 26 জন মারা গেল, সেই জায়গাতে নিরাপত্তা নিশ্চয়ই গন্ডগোল হয়েছে, সেটা আগে বলেছিলাম। কিন্তু এখন আমাদের বিভিন্ন সময় ভারতবর্ষের ইন্টেলিজেন্স নিয়ে প্রশ্ন করেছিলেন, আমাকে বাকিদেরকে সময় দিতে হবে, আমি এখানে জয়দেব বাবুর কাছে যাব। প্রধানমন্ত্রী নেই কেন? আপনারা প্রশ্ন করেছিলেন, কত সময় লাগবে? আমি মনে করিয়ে দিলাম আপনাকে। আমি এখানে জয়দেব বাবুর কাছে যাব। জয়দেব বাবু, এবার নিশ্চয়ই বলবেন যে 9টি জায়গাতে 9টি ঘাঁটি কার্যত ডেমোলিশ করে দেওয়া হলো, ধ্বংস করে দেওয়া হলো, এবার আপনার রিঅ্যাকশন। মাননীয় যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী পূর্ণ স্বাধীনতা দিয়েছিল ইন্ডিয়ান আর্মড ফোর্সকে। অতএব আজকে ইন্ডিয়ান আর্ম ফোর্সের যে সাফল্য, সেই ক্রেডিট ইন্ডিয়ান আর্ম ফোর্সেস এর, কারণ ইন্ডিয়ান আর্ম ফোর্সেস যা ডিসিশন নেবেন সেটাই হয়েছে। অতএব এই ডিসিশনটা নরেন্দ্র দামোদর দাস মোদী নেননি, আর্ম ফোর্সেস নিয়েছে। কিন্তু এখানে একটা প্রশ্ন বড়, সেটা হচ্ছে যে শুধু সিঁদুরের বদলা হয়েছে, মঙ্গলসূত্র, শাখা, পলার বদলা এখনো বাকি। আমরা সিঁদুরের বদলা নিয়েছি, কিন্তু যখন পাক অকুপাইড কাশ্মীর, পাক অধিকৃত কাশ্মীরটাকে পুরোপুরি ভারতের ম্যাপের সঙ্গে দেখাবো, পিওকে হিসেবে দেখাবো না, সেদিন মঙ্গলসূত্রের জবাব দেওয়া হবে। আর যেদিন ওই পাকিস্তানটাকে ম্যাপ থেকে মুছে ফেলে ভারতের অখণ্ড ভারতের অংশ করা হবে, সেদিনকে হবে শাখা পলার জবাব। আর একটা জিনিস মনে রাখবেন, ক্যান্সারকে কখনো ওই খুচখুচ করে আপনি সারাতে পারবেন না।
ক্যান্সার হচ্ছে পাকিস্তান। পাকিস্তান নামক ক্যান্সারকে সারাবার জন্য অ্যাম্পুটেশন দরকার, অর্থাৎ অঙ্গহানি করতে হবে। অর্থাৎ পাকিস্তান নামক যে অঙ্গটি ভারতের ওপরে চেপে আছে, ওই অঙ্গটিকে পুরো কেটে ফেলে দিতে হবে, দিয়ে নতুন অখণ্ড ভারত তৈরি করতে হবে। কারণ আজকের মতন জিওপলিটিক্যাল সিচুয়েশন ভারত আগামী বা বিগত 70 বছরেও পাবে না বা পায়নি। সেটা হচ্ছে চায়না এগ্রিড উইথ ইন্ডিয়া, চায়না ভারতের পাশে, আমেরিকা ভারতের পাশে, সারা বিশ্ব ভারতের পাশে। যেখানে ইসরায়েল গাজাকে তছনছ করে দিয়েছে এই সন্ত্রাসবাদী, এই সন্ত্রাসের প্রশ্নে, সেখানে বারবার আমরা দশকের পর দশক, যেটা আজকে ডোনাল্ড ট্রাম্পও বলেছেন, আমাদের আমেরিকার প্রেসিডেন্ট, যে এটা আজকের প্রবলেম নয়, দশকের পর দশক ধরে এই প্রবলেম চলছে, এমনকি এটা সেঞ্চুরির প্রবলেম বলে উনি উল্লেখ করেছেন ওনার বক্তব্যে। সেই একটা প্রবলেমকে আমরা কেন বাঁচিয়ে রাখবো? এইটুকুতে ভারতবাসীর মন ভরবে না? দীর্ঘদিন ধরে অনেক শাখা সিঁদুর মঙ্গলসূত্র পলা গেছে, ভারতবাসীর মন সত্যিই ভরবে না, ঠিক বলেছেন। কিন্তু এটাও আপনাকে মানতে হবে যে এই পর্যায়ে যে বার্তাটা দেওয়া হয়েছে ভারতের পক্ষ থেকে, পাকিস্তান এখন সত্যি সত্যি থরথরিয়ে কাঁপছে। না না, এইসব মিডিয়ার ভাষা আমি ইউজ করব না। থরথরিয়ে কাঁপছে, কিভাবে কাঁপছে আমার দেখার দরকার নেই। আমার কাছে কথা হচ্ছে অ্যাম্পুটেশনটা দরকার, ওই অঙ্গহানিটা, ওই পাকিস্তানটাকে ম্যাপ থেকে মুছে দেওয়া দরকার। এবং যেখানে আরেকটা পাকিস্তান থেকে জন্ম নিয়েছিল ভারতের দৌলতে, তারাও যেভাবে ভারত বিরোধী কথা বলছে, সেটাকেও উচিত শিক্ষা দেবার এই সময়। এই অছিলা এই ইস্যুকে কেন্দ্র করে একেবারে আমনে সামনে লড়াই হবে এবং পাকিস্তানকেও মুছে দেওয়া হবে ম্যাপ থেকে, অখণ্ড ভারতের ম্যাপ তৈরি করা হবে এবং পাকিস্তান থেকে আলাদা করে ভারতের রক্ত দিয়ে যে দেশকে স্বাধীন করা হয়েছিল, সেই দেশ এখন যেভাবে ভারতের বিরোধিতা করছে, ভারত বিরোধিতার সুর যেরকম ভাবে চড়ে গেছে, তাকেও উচিত শিক্ষা দিতে হবে এবং পুরোটাকে অখণ্ড ভারতের ম্যাপ চিত্রে আনতে হবে এবং তবেই আমাদের সার্থকতা হবে, তবেই অখণ্ড ভারত তৈরি হবে। ছিলই তো এটা অখণ্ড ভারত। কোথায় ছিল পাকিস্তান, কোথায় ছিল বাংলাদেশ? সবটাই ছিল ভারতবর্ষ। আবার মোদিজির নেতৃত্বে আমরা চাই দেখতে ভারতবর্ষের সেই অখণ্ড মানচিত্র, যেখানে বাংলাদেশ পাকিস্তান বলে আর কোনো অংশই থাকবে না, পুরোটাই ভারতের মানচিত্রের মধ্যে ঢুকবে। এবং এটাই সুযোগ, কারণ এখন চীন আর আসবার জন্য যে আস্ফালন করতো, ভয় দেখাতো, সেই ভয়টা দেখাতে পারবে না। মোদিজির উপর ভরসা রেখে করছেন নাকি এটা আমার আর্মড ফোর্সেসের উপর ভরসা, আমার আর্মড ফোর্সেসের উপর ভরসা, আমার রাফেলের উপর ভরসা। আপনি বলছেন মোদিজির নেতৃত্বে বাকিটা করতে হবে। এইটা মোদিজি সিদ্ধান্ত নেয়নি, কিন্তু এইটা সিদ্ধান্ত নিক 100 বার। আমি ভারতের সমস্ত প্রধানমন্ত্রীর উপর ভরসা রেখেছি, কিন্তু জিওপলিটিক্যাল সিচুয়েশনটা সেরকম ছিল না। বর্তমানে যে জিওপলিটিক্যাল সিচুয়েশন তৈরি হয়েছে, এইটা মাথায় রাখতে হবে, যেখানে চীন নিজে নীরব হয়ে সাইড হয়ে গেছে, আমেরিকা পাশে এসে দাঁড়িয়েছে, রাশিয়া পাশে এসে দাঁড়িয়েছে, ইসরায়েল থেকে সমগ্র বিশ্ব আমাদের পাশে এসে দাঁড়িয়েছে। আজ নয়তো আর কবে? আজকে যদি আমরা পাক অধিকৃত কাশ্মীরকে না নিজেদের মানচিত্রে ঢোকাতে পারি, আগামী আর শতাব্দীতে আমরা পারবো না। আজকে যদি আমরা অখণ্ড ভারতবর্ষের মানচিত্রে পুরো পাকিস্তানকে না ঢোকাতে পারি, আগামী শতাব্দীতে আমরা ঢোকাতে পারবো না। ইভেন ভারতবর্ষের রক্তের বিনিময়ে যে দেশটা তৈরি হয়ে আজ ভারত বিরোধী কথা বলছে, তাকেও ভারতবর্ষের মানচিত্রে ঢোকাতে হবে। বুঝতে পেরেছি। আমি এখানে সরাসরি সুকান্ত বাবুর কাছে যাবো। সুকান্ত বাবু, আমার একটি গানের লাইন মনে পড়ে যাচ্ছে, কখনো আকাশ বেয়ে চুপ করে যদি নেমে আসে ভালোবাসা খুব ভোরে, চোখ ভাঙা ঘুমে তুমি খুঁজো না আমায়, আশেপাশে আমি আর নেই। এটা কি চায়না এখন ভাবতে শুরু করেছে? চায়না পাকিস্তান দুজনের মধ্যে যেভাবে এখন বার্তালাপ চলছে, চায়না তো পুরোপুরি ব্যাকফুটে চলে যাচ্ছে। চায়নাও এখন বলছে আর পাকিস্তানকে কোনো হেল্প করবে না। দেখো, বিষয়টা হচ্ছে ভাবতে হবে, এটা কিন্তু প্রিসিশন স্ট্রাইক। এস জয়শঙ্কর পরিষ্কারভাবে বলেছেন যে আমরা মূলত সন্ত্রাসবাদী যে কোনো অ্যাক্টিভিটির ক্ষেত্রে জিরো টলারেন্সের নীতি নেব। এবং তুমি যেটা বলতে চাইছো, চায়না এই গান গাইবে কিনা বা চায়নার কি পরিস্থিতি দাঁড়াবে সেটা পরের বিষয়, কিন্তু আজকে অপারেশন সিঁদুর যেটা দেখিয়ে দিল, এই প্রত্যাঘাতটা কিন্তু খুব প্রিসিশন স্ট্রাইক এই কারণে যে খুব সুন্দরভাবে ব্লুপ্রিন্ট তৈরি করে যে সন্ত্রাসবাদী ঘাঁটিগুলো চিহ্নিত করা এবং সাধারণ মানুষকে একদম নিরাপদ স্থানে নিয়ে এসে তারপর এই স্ট্রাইকটা করা হয়েছে। এটা ঠিক কিন্তু ওই ধরনের সার্জিক্যাল স্ট্রাইক নয়। আমি সে কারণেই বলছি যে চীন এটা গাইবে কিনা, আমরা আনন্দে আত্মহারা হবার জায়গা আছে কিনা সেটা সময় বলবে। কিন্তু যেই মহিলাটি, যেই স্ত্রীটি আজকে তার স্বামীর নিথর দেহ পড়েছিল ওখানে বসে
সেই ছবিটি ভাইরাল হয়েছিল সারা বিশ্বে, সেই মহিলার স্মৃতির সিঁদুর এবং সেই স্মৃতির সিঁদুরকে রক্ষা করবার দায়িত্ব কিন্তু আমাদের ভারতীয় সেনারা নিয়েছে। আমরা কুর্নিশ জানাই যে এই অপারেশনটার নাম নরেন্দ্র মোদী এটাকে মান্যতা দিয়েছেন। এবং আমি একটা বলতে চাই যে এই প্রিসিশন স্ট্রাইকের মাধ্যমে আর কিছু না হোক পাকিস্তান তার যোগ্য জবাব পাবে। কিন্তু আবারও বলছি যে এই যে মিডিয়ার যে শব্দ চয়ন, যে হাড় কাঁপানি, হাড় কেঁপে যাচ্ছে, পাকিস্তান ভয়ে কেঁপে যাচ্ছে, এই শব্দ বন্ধগুলো আমি ব্যবহার করব না। কিন্তু আন্তর্জাতিক ক্ষেত্রে আমি এতটা বিশ্বাস করি না যে সমগ্র ভারতকে নিয়ে একটা অখণ্ড ভারত তৈরি হবে, এত স্বপ্ন দেখতে চাই না। আমি স্বপ্ন দেখতে চাই আমার প্রতিবেশী বাংলাদেশ যেন এই কবল থেকে, যে এই যে উপদেষ্টা অপদার্থ উপদেষ্টারা দেশ শাসন করছে তাদেরকে সরিয়ে আবার একটি গণতান্ত্রিক সরকার আসুক, অন্তত আমরা শান্তিতে থাকতে পারবো। এবং আমাদের প্রতিবেশীর সঙ্গে যে সম্পর্ক, সে পাকিস্তান বারবার লাইন অফ কন্ট্রোলের সিজফায়ার বারবার করেছে, ওরা মানেনি, এটা এখন নতুন নয়। কিন্তু আমি আবারও বলছি, অঞ্জন, যেটা হয়েছে অপারেশন সিঁদুর তার সার্থকতা পেয়েছে। কারণ যেভাবে এই জঙ্গি লস্কর-ই তৈবা, ইন্ডিয়া মুজাহিদিন, জৈশে আহমেদের যে ঘাঁটিগুলোকে ভাঙা হয়েছে তা কিন্তু পুরোটা তৈরি করা হয়েছে, মানে কতজন জঙ্গি থাকতে পারে, তারা কোন জায়গায় আশ্রয় নিয়েছে, এটা একদম প্ল্যান খুব এক্সিকিউট করা হয়েছে। এবং এস জয়শঙ্কর একদম লেটার মার্কস পেয়েছে। কিন্তু প্রশ্ন হল, বৈদেশিক নীতির ক্ষেত্রে আমাদের ভাবতে হবে যে কোনো দেশ সরাসরি ভাবে শক্তিশালী না সেটা কখন আসে অঞ্জন? আমি মুখে বলে দিলাম যে আমার পাশে এরা রয়েছে, তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ কূটনৈতিক ভাবে ভারত কিন্তু অনেক ভালো জায়গায় রয়েছে। এবং সেই কারণে ভারতবর্ষের বৈদেশিক নীতি, শক্তিশালী বৈদেশিক নীতির উপর দাঁড় হয়ে এখন এই স্ট্রাইকটা কিন্তু অন্যরকম একটা বিষয় সব মানুষের সামনে রাখছে, সারা বিশ্বের সামনে রাখছে। আরেকটা লাস্ট বিষয় বলে শেষ করব, এখানে কিন্তু আরেকটা বলা হয়েছে ভারত সরকারের পক্ষ থেকে যে আক্রমণটা করা হয়েছে তার সম্মিলিত জাতিপুঞ্জের মহাসচিব যেটা বলেছিল যে এই যেদিন এই 26টা প্রাণ চলে যায় তাদের পরিবার সহ সার্বিকভাবে সন্ত্রাসবাদকে নির্মূল করার চেষ্টা করতে হবে, তার পক্ষেই কিন্তু এই ধরনের অপারেশন সেই কথা সাপেক্ষে করা হয়েছে। সুতরাং আমার কোন দিক থেকে মনে হচ্ছে ভারত কিন্তু তার জায়গাটা রাখতে পেরেছে। পাকিস্তানের সমস্যাটা এখন হবে এই জঙ্গি ঘাঁটিগুলো যদি নিকেশ হয়ে গেল, যেটা 21টা জঙ্গি গোষ্ঠী মোটামুটি আমার যতটুকু আমার নলেজে আছে আমি দেখেছি, এইগুলো যদি নিকেশ হয়ে যায়, তুমি বলতেই পারো পাকিস্তান অধিকৃত কাশ্মীরে যদি এই জঙ্গি ঘাঁটিগুলো নির্মূল হয়ে যায়, কিন্তু তার শেকড়টা কিন্তু পাকিস্তানে রয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, একটু আগে আমার কো প্যানেলিস্ট বলছিলেন পাকিস্তানকে মুছে ফেলা হবে, কিন্তু আমি এটা বলতে চাই যে বাস্তব দিক থেকে দেখে আন্তর্জাতিক রাজনীতির মানে বিভিন্ন রকম কম্পালশন মেনে আমরা এটা কখনোই বলতে পারবো না যে পাকিস্তানকে মুছে দেব বা বাংলাদেশকে মুছে দেব, এটা পসিবল এই মুহূর্তে নয়। আমাদের এখন পসিবল যেন আমরা পাকিস্তানকে জবাব দিতে পারি, কারণ যেটা করা হয়েছে পেহেলগামে তার যেন একটা প্রতিবাদ সেটা নিনাদিত হয় সারা বিশ্বে, এবং সেটাই কিন্তু হয়েছে। এবং আজকে কিন্তু বিশ্ব কিন্তু এই অপারেশন সিন্দুর তার পক্ষে বলেছে যে এটা প্রয়োজন ছিল। সুতরাং এবং ভারতবর্ষ কিন্তু কোনো আকাশ সীমা অতিক্রম করেনি, আন্তর্জাতিক নিয়ম মেনে আন্তর্জাতিক বুঝতে, এই জায়গাতে ভারতের এই অপারেশনের সার্থকতা। অঞ্জন, একেবারে তাই। আমরা ধীরে ধীরে একটু ব্রেকের দিকে যাব। এখন একটি বিষয় আপনাদের সামনে রাখাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তা হলো যখন আমরা নিশ্চিন্তে রাতে ঘুমোচ্ছি, ঠিক রাত্রি 1:05 থেকে 1:30-এর মাঝে 25 মিনিটে 45 মিনিটের বদলা নিয়েছে ভারতবর্ষ। ঠিক কোন কোন জায়গায় কিভাবে জানেন? জয়শঘাটি, বাহলপুর, পুলওয়ামা হামলা ট্রেনিং সেন্টারও ধ্বংস করা হয়েছে, শিয়ালকোট আইএসআই এর মদতে হিজবুল লঞ্চিং প্যাড ধ্বংস হয়েছে, ভীমবের জঙ্গি অনুপ্রবেশে লস্কর-ই তৈবার ক্যাম্প ধ্বংস হয়েছে কোটলি, গুড়িয়ে গিয়েছে জৈসি মোহাম্মদের ক্যাম্প, কোটলি হিজবুল মুজাহিদিনের অস্ত্রভান্ডার ধ্বংস হয়েছে, শাওয়ালি নাওয়া ক্যাম্প লস্করি জঙ্গিদের ট্রেনিং ক্যাম্প ধ্বংস হয়ে গেছে। অর্থাৎ যেভাবে অপারেশন সিঁদুর চালানো হয়েছে তা আমরা বলতেই পারি, ঠিক অন্তত জয়দেব বাবুর কথা অনুসারে হয়তো মঙ্গলসূত্র আমরা এখনো লড়াইটা লড়তে পারিনি, এইভাবে প্রত্যাঘাত করা এখনো হয়তো হয়নি তার মতে অন্তত, কিন্তু সিঁদুরের বদলাটা একটু হলেও নেওয়া হয়েছে। কিন্তু সময় এখন একটা ছোট্ট বিরতির, ফিরছি বিরতির পর। কোথাও যাবেন না, দেখতে থাকুন ট্রাইব টিভি বাংলা। শব্দের কাটাকাটি, শব্দের তীরে জব্দ হবে ইস্যু।
ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন শব্দের কাটাকাটি, শব্দের তীরে জব্দ হবে ইস্যু, সিঁদুরের বদলা অপারেশন সিঁদুর। আমি এখানে সরাসরি চলে যাব অরিত্রর কাছে। অরিত্র, পাকিস্তানকে প্রত্যাঘাত করেছে ভারতবর্ষ এবং ক্রমাগত 15 দিন ধরে অনেক রকম কথা হয়েছে। বিভিন্ন রাজনৈতিক শিবির থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে একেবারে নিশানা পর্যন্ত করা হয়েছে। সেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একেবারে নিশ্চুপ ছিলেন এতদিন, 15 দিন ধরে। তাহলে কি মোদীর নিস্তব্ধতা সংঘারের পূর্বরূপ? দেখুন, প্রথম কথা হচ্ছে যে এই ধরনের জায়গাগুলোতে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, যে কোনো দেশের প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী এই ধরনের রোলগুলো, তাদের দুটো কাজ থাকে, একটা লেজিসলেটিভ রোল আর একটা এক্সিকিউটিভ রোল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন ভারতীয় জনতা পার্টির হয়ে কোনো কথা বলছেন বা কোনো কাজ করছেন, সেটা তার দলীয় রাজনৈতিক পরিচয়। কিন্তু এই প্রসঙ্গে তিনি কোনো নির্দিষ্ট দলকে রিপ্রেজেন্ট করছেন না, তিনি গোটা ভারতবর্ষকে রিপ্রেজেন্ট করছেন। ফলে সেই জায়গায় একটা যুদ্ধকালীন পরিস্থিতিতে দল, মত, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমাদের প্রত্যেকের উচিত তার যে এক্সিকিউটিভ যে রোলটা, সেইটাকেই আমাদেরকে সমর্থন করা এবং বিপদের সময় তার সাথে, এবং তার অন্যান্য যে হ্যান্ডস, মানে তার অন্যান্য অংশ, অর্থাৎ এখানে সেনাবাহিনী থেকে শুরু করে অন্যান্য যে ইমার্জেন্সি টিমগুলি রয়েছে তাদের সাথে সহযোগিতা করা। এবং আমাদের মাথায় রাখতে হবে, ভারতবর্ষের স্ট্র্যাটেজি কিন্তু সবসময় একটু ডিফেন্সিভ মোডে আমরা কিন্তু খেলি, আমরা কিন্তু আগ্রাসী নই। আমরা আগ্রাসন চাই না, আগ্রাসন থেকে বিরত থাকতে চাই বলেই আমরা কখনো লাহোর চুক্তি সই করেছি, কখনো সিন্ধু চুক্তি সই করেছি, এই ধরনের একের পর এক আমরা চুক্তি সই করেছি। কিন্তু মাথায় রাখবেন যে একটা সময় দেওয়ালে পিঠ থেকে গেলে তখন ঘুরে দাঁড়াতে হয়। আমরা দিনের পর দিন লাইন অফ কন্ট্রোলে শান্তি বজায় রাখবো, আর সেই 40-48 সালে যা পরিস্থিতি ছিল সেখান থেকে শুরু করে পর পর এবং একটা ইন্টারেস্টিং তথ্য বলে রাখি, আজকে যে এই রিজালিয়েশন কিংবা এই আক্রমণ বহু অপারেশন কবাডি তার নাম ছিল, কিন্তু আনফরচুনেটলি সেই সময় 9/11 কুখ্যাত হামলা হওয়ার জন্যে আমাদের সরকার, তদানীন্তন সরকার মানে সেই আক্রমণটা করে উঠতে পারেনি। কিন্তু আমাদের সেনাবাহিনী এতটাই এফিশিয়েন্ট যে অনেক বছর আগেই, প্রায় অলমোস্ট 2 decades ব্যাক, 2 দশক আগে আমরা কিন্তু প্রিপেয়ার ছিলাম পাকিস্তানকে কিন্তু একটা যোগ্য উত্তর দেওয়ার জন্য। তার নাম ছিল অপারেশন কবাডি। সেই অপারেশন কবাডি যেন নতুন মোড়কে 2025-এ আজকে অপারেশন সিঁদুর হয়ে ফিরে এলো। পেহেলগাঁওতে 26 জন আনআর্মড সিভিলিয়ান, আজকে আমরা দেখতে পাচ্ছি যে পাকিস্তান খুব কাঁদুনি গাওয়া শুরু করেছে। তার কারণ তারা বলছে যে ওখানে কিছু সিভিলিয়ান উন্ডেড হয়েছে, কিছু সাধারণ মানুষ নাকি আক্রান্ত হয়েছেন। তাহলে আমাদের এখানকার যে 26 জন সাধারণ মানুষও শুধু নয়, তারা পর্যটক, তারা ওখানে ঘুরতে গেছিলেন, আনন্দ করতে গেছিলেন পরিবারের সাথে। তাদেরকে বেছে বেছে ধর্ম দেখে জামা প্যান্ট খুলিয়ে হিউমিলিয়েট করে, মানে অপমান করে তাদেরকে খুন করা হয়েছে। তখন পাকিস্তানের পক্ষ থেকে সামান্য কন্ডেম করা কিংবা এই বিরোধিতা করার সাহস হয়নি। আজকে যখন এই প্রতিঘাত আমরা ফিরিয়ে দিয়েছি, তখন পাকিস্তানের খুব আহাহু বেড়েছে এবং এখন মনে হচ্ছে হায় রে, ভারত তো এখন আক্রমণ শুরু করে দিয়েছে, এখন কোথায় পালাবো। আমি কনক্লুডিং রিমার্কসে মনে করাতে চাইবো যে পাকিস্তান জাতি হিসাবে এখন বিড়ম্বনার মধ্যে রয়েছে। পাকিস্তানের প্রত্যেকটা প্রদেশ তাদের নিজস্ব স্বাধীনতার জন্য লড়াই করছে। বালুচিস্তানে বালোচ লিবারেশন আর্মি প্রতিদিন যুদ্ধ করে যাচ্ছে, সেখানে পাক সেনা কোণঠাসা হয়ে পড়েছে। আমাদের মাথায় রাখতে হবে, পাঞ্জাব প্রদেশ অর্থনৈতিকভাবে স্বাবলম্বী, মানে পাকিস্তানের পাঞ্জাব, তারা পাকিস্তানের থেকে স্বাধীনতা চাইছে। সিন্ধ প্রদেশ তারা স্বাধীনতা চাইছে। খাইবার পাখতুনখোয়া এবং যে ট্রাইবাল এরিয়াস গুলো রয়েছে, যেখানে পাশতো ভাষায় মানুষ কথা বলে, সেই এলাকাটা আফগানিস্তানে কানেক্টেড। আফগানিস্তানের সাথে তাদের একটা সাংস্কৃতিক মেলবন্ধন রয়েছে। আফগানিস্তান যদি সামান্য সহযোগিতা করে এবং ভারত যদি তাদেরকে একটু নৈতিক সাপোর্টটুকুও করে, সামরিক সাপোর্ট নাই বা করলাম, যদি নৈতিক সমর্থনটুকুও করি, তাহলেও খাইবার পাখতুনখোয়া আলাদা হয়ে যাবে। ফলে এই মুহূর্তে পাকিস্তানের অভ্যন্তরে পাকিস্তান 5 টুকরো হয়ে যেতে পারে, এই রকম আশঙ্কা রয়েছে। সেই জায়গায় বিশৃঙ্খলা তারা শুরু করেছে। আমরা দেখেছি বালুচিস্তানে এমন অবস্থা একটা দেশের, 800 জন সেনাবাহিনী একসাথে রিজাইন করেছে এবং নির্লজ্জ সেখানকার সরকার, যে প্রেস যখন সেই খবরটা খবরের কাগজে ছাপছে, তারপর মুখ বাঁচানোর জন্য সেই প্রেসকে দিয়ে আবার খবর তুলিয়ে নিতে হচ্ছে। এতটাই মেরুদণ্ডহীন একটা দেশ এবং এতটাই মেরুদণ্ডহীন একটা ব্যবস্থা। দিনের পর দিন পাকিস্তানের, আপনারা অনেকেই জানেন না দর্শক বন্ধুরা, যে পাকিস্তানের সরকারিভাবে ফান্ডেড একটা ইউনাইটেড জিহাদি কাউন্সিল রয়েছে। সেই ইউনাইটেড জিহাদি কাউন্সিলের সম্প্রতি কোনো কারণে নেটওয়ার্ক ব্রেক করেছে। আমি এখানে সরাসরি চলে যাব প্রিয়ন্তীদির কাছে। প্রিয়ন্তীদি, সংঘাত তো হলো, কিন্তু প্রশ্ন হচ্ছে এখনো পর্যন্ত
কিছু মানুষের মধ্যে সংশয় রয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে একটি বিষয় এখানে তুলে ধরা অত্যন্ত দরকারি, তা হলো গতকাল যখন মক ড্রিলের ব্যবস্থাপনা করা হবে এমনটা বার্তা দেওয়া হলো স্বরাষ্ট্র মন্ত্রকের থেকে সমস্ত রাজ্যে এবং তার সঙ্গে সঙ্গে ইউনিয়ন টেরিটরিতে, অনেকের মধ্যেই এটা আনন্দের উৎসবের মেজাজ ছিল। আমি বলছি সাধারণ মানুষের মধ্যে মক ড্রিল, যুদ্ধ নিয়ে যেভাবে আনন্দ উল্লাস বাড়ছে, এটা তো হওয়ার কথা নয়। সাধারণ মানুষ খালি বলছেন প্রত্যাঘাত প্রত্যাঘাত, যুদ্ধ যুদ্ধ যুদ্ধ, যুদ্ধ বললেই তো যুদ্ধ হয়ে যাবে না। প্রিয়ন্তীদি, একদম একদম। প্রথমেই আমি রতনদার একটা উত্তর দেব। আমার সাথে রয়েছেন কো প্যানেলিস্ট কংগ্রেসের রতনদা একটি প্রশ্ন ছোট্ট করে ছড়িয়ে দিয়েছিলেন যে মোদিজি পেহেলগাঁওতে যেতে পারেননি কেন। আমি সেই প্রশ্নের উত্তর দেব, মোদিজির পেহেলগাঁও যাওয়াটা ইম্পর্টেন্ট ছিল না, সেই পরিস্থিতিকে সামাল দিয়ে জবাব দেওয়াটা ইম্পর্টেন্ট ছিল, যেটা মোদিজি করে দেখিয়েছে। দ্বিতীয় কথা, আপনি যে প্রশ্ন রেখেছেন সেটা বলবো যে মানুষের মধ্যে একটা উৎসবমুখর পরিস্থিতি তৈরি হয়েছে, যুদ্ধ যুদ্ধ ব্যাপার। আসলে যুদ্ধ বলে আমি একই কথা আবারও বলছি যে যুদ্ধ করতে গেলে যে সামরিক শক্তি, যে অর্থনৈতিক শক্তি লাগে, যা কিছু প্রয়োজন পাকিস্তানের বিরুদ্ধে সবটাই কিন্তু যুদ্ধই সবসময় শান্তি আনে না, যুদ্ধই সবসময় যোগ্য জবাব নয়। যেটা মানুষ এখনো বিশ্বাস করতে পারছে না, কালকে জবাবের পরে তারা বলছে এটা আমরা মানতে পারছি না, ভারতের আরো অনেক বেশি অ্যাটাক করা দরকার ছিল, পাকিস্তানকে গুড়িয়ে দেওয়া উচিত ছিল, পিওকে দখল করা উচিত ছিল। এই ধরনের মন্তব্য ভারতবর্ষের সাধারণ মানুষ করছে। তারা কতটা এক্সাইটেড, এবং তারা সত্যি ভারত সরকারের উপর, মোদিজির উপর, ভারত সেনার উপর এতটাই ভরসা রেখেছে, তারা বলছে যে পিওকে দখল করে নেওয়া উচিত ছিল আমাদের। শুধু সিঁদুরের জবাব নিলে হবে না, আমাদের সমস্ত জবাব চাই। বিগত দিনেও পাকিস্তান যে কর্মকাণ্ডগুলো ভারতের সাথে করেছে, তবে সাধারণ মানুষ স্যাটিসফাইড হতে পারেনি এই সামান্য জবাবে। তবে আমি মনে করি যে এটাই যথেষ্ট পাকিস্তানের জন্য, কারণ পাকিস্তানের প্রতি এই আক্রমণটা ছিল না, এই আক্রমণ ছিল সন্ত্রাসবাদী জঙ্গিদের ওপর আক্রমণ। এবং বিগত দিনে আরেকটি বিষয় আমি ছুঁয়ে যাব, সেটা হচ্ছে যে মক ড্রিলের কথা বলা হচ্ছিল, যখন ভারত সরকারের নির্দেশ অনুযায়ী বলা হচ্ছিল যে বিভিন্ন জেলাতে মক ড্রিল মানে প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে সাধারণ মানুষকে, যে আপৎকালীন পরিস্থিতিতে তাদের কি কি করণীয় হতে পারে সাধারণ মানুষের জন্য। সেই সময় আমি দেখেছিলাম সোশ্যাল মিডিয়ার থ্রু বিভিন্ন রাজনৈতিক দল, আমাদের রাজ্যের লুপ্ত প্রায় রাজনৈতিক দল, তারা মন্তব্য করেছিল, তারা হাসাহাসি ঠাট্টা করেছিল, যেভাবে করোনায় থালা বাজিয়েছিল সেই একই জিনিস করতে যাচ্ছে। তারা এই জিনিসটাকে নিতে পারেনি, কিন্তু তারা এটা মানুষকে বোঝাতে সক্ষম হতে পারেনি যে এই পরিস্থিতিতে ভারতবাসীকে, সাধারণ মানুষকে প্রস্তুতি নিয়ে থাকাটা দরকার, সমস্ত রকম ভাবে প্রস্তুতি নিয়ে থাকা দরকার, কারণ যে কোনো মুহূর্তে যে কোনো কিছু হতে পারে। কিন্তু তারা সেটা না করে মানুষকে ভুল বোঝাতে শুরু করলো, মানুষকে বিভ্রান্ত করতে শুরু করলো। আসলে বিভিন্ন রাজনৈতিক দল ভারতবর্ষকে নিয়ে বিভিন্ন সময় স্বাধীনতার পরে, বিশেষ করে একটি পরিবারতান্ত্রিক দল, তারা ভারতবর্ষকে নিয়ে খেলে গেছে, ভারতবর্ষকে বোকা বানিয়ে, সাধারণ মানুষকে বোকা বানিয়ে রেখে বারবার খেলে গেছে, দেশকে টুকরো টুকরো করে দিয়ে গেছে। আজকে তারা দেশের মধ্যে থেকে পাকিস্তানের অক্সিজেন হয়েও কাজ করে যাচ্ছে। তারা ভারত সরকারের উপর আস্থা রাখে না, তারা ভারতীয় সেনার প্রশংসা করছে, কিন্তু ভারত সরকার যে পেছন থেকে নেতৃত্ব দিয়েছে, ভারত সরকার যে ভারতীয় সেনার মনোবল হয়ে কাজ করেছে, সেই কৃতিত্ব পর্যন্ত তারা স্বীকার করতে জানছে না। তাই আমি বলবো, আপনাদের এই অস্বীকারে কিছু যায় আসে না। সাধারণ মানুষ বুঝে নিয়েছে, নরেন্দ্র মোদীর সেই বালাকোট স্ট্রাইক থেকে শুরু করে এয়ার স্ট্রাইক, সমস্ত কিছুতে ভরসা করেছে, এবং পাকিস্তানকে যে পরবর্তীতে জবাব দেওয়া হবে তাতেও ভরসা ছিল, এবং সাধারণ মানুষকে বুঝিয়ে দিয়েছে মোদী সরকার যে জবাব আমরা দিতে জানি, জবাব আমরা দিয়েছি। এবং সাধারণ মানুষের আস্থা নিয়ে, সাধারণ মানুষের ভরসা নিয়ে আগামী দিনে মোদীজির নেতৃত্বে ভারতবর্ষ আরো নতুন নতুন অনেক কিছু করে দেখাবে, যেটা এই রাজ্যে, এই দেশের বিভিন্ন রাজনৈতিক দল ভাবতেও পারবে না। একেবারে অন্তিম দিকে যাচ্ছি, আপনাদের সকলকে এবার 1 মিনিট করে স্ট্যান্ড পয়েন্ট রাখার সুযোগ দেবো। আমি প্রথম সুযোগ দেবো রতনবাবুকে। রতনবাবু, আপনার হিসেবে কফিনের শেষ ব্রেকটা কিভাবে পোতা হতে পারে? 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, আনইন্টারাপ্টেড। দেখুন, আজকে আমরা সকল ভারতবর্ষের যারা প্রত্যেকটা মানুষ, যারা আমরা চেয়েছিলাম যে প্রত্যাঘাত করা হোক পাকিস্তানকে, সেই প্রত্যাঘাত করার জন্য আমরা ভারতবাসী হিসেবে, ভারতবর্ষের মানুষ হিসেবে, বিশেষ করে জাতীয় কংগ্রেসের একজন সৈনিক হিসেবেও আমরা খুবই খুশি হয়েছি। কারণ ভারতবর্ষ আবার একটা প্রমাণ করে দিল অঞ্জনদা, যে যুদ্ধ হোক আর যাই হোক, ভারতবর্ষ যে ধর্মনিরপেক্ষ, ভারতবর্ষ যে ওই বৈচিত্র্যের মধ্যে ঐক্য, সেটা কিন্তু আবার প্রমাণ করে দিল। না হলে সোফিয়া কুরেশি কর্নেল যেরকম, ভূমিকা সিংহ সেরকম কিন্তু উইং কমান্ডার, তারা একসাথে যে বিবৃতি দিয়েছে, এ থেকে কিন্তু আমরা একটা জিনিস পরিষ্কার, যে ভারতবর্ষকে যতই চেষ্টা করুক, উগ্রপন্থীরা বলুন, আতঙ্কবাদীরা বলুন, তারা ভাঙার চেষ্টা করেছিল, অভ্যন্তরীণ তারা জাতপাতের মধ্যে একটা দ্বন্দ্ব বাঁধানোর চেষ্টা করেছিল, সেটা কিন্তু তারা পুরোপুরি হয়নি। আর যেটা বলবো, যে এটাই যথেষ্ট না, আমরা চাই আরো বড় আক্রমণ হোক। জয়দেব বাবু যেটা বলেছে, যে এই সুযোগেই আমরা যেন
পাকিস্তানের যেটা পাক অধিকৃত কাশ্মীর সেটা যেন ভারত পুরো, যেটা যেহেতু আমাদের জায়গাটা ওরা অধিকার করে আছে, সেই জায়গায় যেন আমরা দখল করে নিতে পারি। আমি এখানে জয়দেব বাবুর কাছে যাবো। জয়দেব বাবু, আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন। আপনাদের ভূমিকাটা বলে যাবেন তাতে। বেশ, জয়দেব বাবু, আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, আনইন্টারাপ্টেড, বলুন। আমি জোরহাত করে ভারতের মাননীয় যশস্বী প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করছি, এর থেকে সুবর্ণ সুযোগ হবে না। মোদিজি, আপনি সামনে থেকে দাঁড়িয়ে নেতৃত্ব দিন এবং আপনি শুধু ভারতীয় সেনাবাহিনীকে একবার গো হেড দিন। ভারতীয় আর্মড ফোর্সেস, নেভি, এয়ারফোর্স এন্ড আর্মি পাকিস্তানকে ছিন্ন ভিন্ন করে গুঁড়িয়ে নেবে। শুধু আপনি একবার সাহস দেখিয়ে ওদের বলুন, দখল করো, ছিনিয়ে নাও। পুরো পাকিস্তান ভারতের ম্যাপের সঙ্গে জুড়ে যাবে। আর একটা কথা বলি, মোদিজির যে স্বপ্ন আপকি বার 400 পার, আমি বলছি আপকি বার পুরোটাই আপনার হবে যদি পাকিস্তানকে ম্যাপ থেকে মুছে দিতে পারেন। আপনার রাজনৈতিক জয় হবে এবং ভারতবর্ষের জন্য এর থেকে ভালো গর্বের সময় হতে পারে না। মোদিজির কাছে আমি আবারও অনুরোধ করছি, আপনি সাহস করে সামনে দাঁড়িয়ে শুধু একবার গো হেড দিন আর্মি, নেভি, এয়ারফোর্সকে পাকিস্তানকে গুড়িয়ে তছনছ করে দেওয়ার জন্য। আপনার 400 পারের স্বপ্ন আমরা ভারতবাসী বুকে করে আপনাকে 400, 450 পার করে দেবো, কিন্তু আপনাকে পাকিস্তানকে এই মুহূর্তে গুড়িয়ে দিতে হবে, ছিনিয়ে নিতে হবে। বেশ, আমি সুকান্ত বাবুর কাছে যাবো। সুকান্ত বাবু, আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, আনইন্টারাপ্টেড। প্রথম কথা যে আমি অত আবেগে ভাসতে চাইছি না, যেহেতু রাষ্ট্রবিজ্ঞান আমার নিজের পড়ার বিষয়। বিভিন্ন আন্তর্জাতিক বিভিন্ন কম্পালশন রয়েছে। প্রথম কথা, এটা আবারও বলছি এস জয়শঙ্করের ভাষায়, এটা প্রিসিশন স্ট্রাইক। এরকম স্ট্রাইক আরো হবে এবং নিশ্চিতভাবে তিনি বলেছেন যে সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স, সেটাই রাখবে ভারত সরকার। কিন্তু আমি আবারও বলছি 2-3টে জায়গায় যে ভারত সরকারের যে ভূমিকা অত্যন্ত প্রশংসনীয় এবং যে ভূমিকা তারা গতকাল নিয়েছে এবং যে সময়ের মধ্যে এই জঙ্গি যে ঘাঁটিগুলো সেগুলোকে ভেঙে দিয়েছে, তছনছ করে দিয়েছে, তাদের মেরুদণ্ড কিন্তু ভেঙে গেছে। এখন প্রশ্ন, এই মেরুদণ্ড ভেঙে যাওয়ার পরেও কিন্তু আমি আবারও বলছি এর পরের স্ট্রাইকগুলোর উপর নজর রাখবে পুরো ভারতবাসী। হ্যাঁ, একদমই, আমি বেশি কথা বলছি না। তবে আমার কিন্তু এরকম কোনো দিবা স্বপ্ন আমি দেখবো না। আমি দেখবো ভারতবর্ষ যেন তার শক্তিশালী বিদেশ নীতির মাধ্যমে অন্য দেশগুলোকে তাদের কাছে আনতে পারে এবং পাকিস্তানের মতো সন্ত্রাসবাদী দেশকে অন্তত শিক্ষা দিতে পারে। বেশ, আমি এখানে প্রিয়ন্তীদির কাছে যাবো। প্রিয়ন্তীদি, আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, আনইন্টারাপ্টেড। হ্যাঁ, এতক্ষণ ধরে যখন আমরা ভারত পাকিস্তান নিয়ে বলছিলাম তখন কয়েকটি কথা বাদ চলে গেছে যেগুলো না বললে নয়। যেমনি ভাবে ভারত পাকিস্তানের জবাব দিয়েছে, জঙ্গি সন্ত্রাসবাদের জবাব দিয়েছে, তেমনি ভাবে এই ভারতবর্ষের বিভিন্ন কোনায় কোনায় বিভিন্ন রাজনৈতিক মদতপিষ্ট জঙ্গি সংগঠন রয়েছে যারা তাদের কার্যকলাপগুলো এখনো চালিয়ে যাচ্ছে। যেভাবে মুর্শিদাবাদ, মালদায় হামলা হয়েছে, সেখানে শুধু হিন্দু মুসলিম দাঙ্গা নয়, তাদেরকে এক প্রকার উস্কানি দিয়ে নামিয়ে দেওয়া এবং রাজনৈতিক দলের ছত্রছায়ায় থাকা, এই জিনিসগুলো আর চলতে দেওয়া যাবে না। মোদিজি যেভাবে পাকিস্তানের জবাব দিয়েছে ঠিক সেইভাবে আগামী দিনে দেশের মধ্যে থাকা সমস্ত মাওবাদী, জঙ্গি, সন্ত্রাসবাদীদের কার্যকলাপ বন্ধ করবে। যে তেমনি ভাবে যারা এখনো ভাবছে যে আমরা রাজনৈতিক দলের ক্ষমতায় রয়েছে বিভিন্ন স্টেটে, আমাদের মোদিজি কিছু করতে পারে না, তাহলে আমি বলবো ভুল ভাববেন। মোদিজির এবার সময় এসেছে এবার দেশের মধ্যে দেশের অভ্যন্তরীণ বিষয়গুলোকে গুছিয়ে নেবার এবং যারা দেশের মধ্যে থেকে দেশের ক্ষতি করছে তাদেরকেও সাফ করে দেবে মোদিজি। মোদিজির উপর সাধারণ মানুষ ভরসা রাখে এবং আগামী দিনে এটাই হবে, এটা আমার বিশ্বাস। একেবারে অন্তিম পর্যায়ে রয়েছে, এবার অরিত্রর কাছে যাবো। অরিত্র, তোমার 1 মিনিট সময় শুরু হবে এখন, কিন্তু তার সঙ্গে একটি প্রশ্ন সংযোজন করে দেবো। বাংলাদেশ থেকে স্লিপার সেল অ্যাক্টিভ এবং তার সঙ্গে সঙ্গে বাংলাদেশ পাকিস্তানের এই যা দশা হয়েছে সে মতো অবস্থায় বাংলাদেশও এবার ভয় পেতে শুরু করেছে। 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, আনইন্টারাপ্টেড। দেখুন, আমি আজকের আলোচনা শুরুতেই বলেছিলাম যে আমাদের পূর্ব দিকের সীমানাটাকে নিয়ে আমাদেরকে এত ক্যাজুয়ালি ভাবলে চলবে না। তার কারণ বাংলাদেশ কিন্তু অফিসিয়ালি একাধিকবার ইঙ্গিত দিয়েছে যে তারা এই গোটা প্রসেসের মধ্যে পাকিস্তানের সাথেই থাকবে এবং বাংলাদেশ এই মুহূর্তে যেহেতু রাজনৈতিকভাবে একটা বিশৃঙ্খলার মধ্যে রয়েছে, তো সেই বিশৃঙ্খলাকে ব্যবহার করে পাকিস্তান কিন্তু ভারতবর্ষের বিরুদ্ধে বাংলাদেশকে ব্যবহার করতে পারে অথবা বাংলাদেশের যে জঙ্গি সংগঠনগুলি আছে তাদেরকে অপব্যবহার করতে পারে। তো সেই জন্য আমাদের বাড়তি সতর্কতা প্রয়োজন। আমার কনক্লুডিং রিমার্ক এইটাই যে সকলে একসাথে আমাদেরকে থাকতে হবে, সমস্ত ভারতবর্ষ
রাষ্ট্রটিকে, সমস্ত রাজনৈতিক দলকে, সমস্ত জাতি ধর্ম মিলিয়ে, এবং সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ, উগ্রপন্থা এইগুলোকে সমস্ত রকম ভাবে সমূলে যাতে আমরা উৎপাটিত করতে পারি আমাদের সমাজ থেকে, সেইটাই আমাদের যেন একমাত্র উদ্দেশ্য হয়। একেবারে অন্তিম লগ্নে ছিলাম। আপনাদের সকলকে অনেক ধন্যবাদ ট্রাই টিভি বাংলায় আসার জন্য, শব্দের কাটাকাটি অনুষ্ঠানে যোগদান করার জন্য। যে কথা বলে আজকের এই শো শেষ করতে হচ্ছে, দেখুন পাকিস্তান অকুপায়েড কাশ্মীর, এটার মধ্যে আর কোনো বলার অবকাশ রাখে না যে এবার মুখ্যম সময় পাকিস্তান অকুপায়েড কাশ্মীরের এই সমস্ত জায়গাটিকে আবারও নতুন করে দখল করে নেওয়ার। যেমনটা জয়দেববাবু বললেন কিংবা সুকান্তবাবু বললেন, যে যাই বলুক না কেন একটি বিষয় এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ, তা হলো পাকিস্তানকে যোগ্য জবাব দিতে হবে, তাদেরই ভাষায় দিতে হবে। এবং এ পর্যায়ে সবচেয়ে বড় যে আপডেটগুলো সামনে আসছে তা হলো সর্বদলীয় বৈঠক আবারও হবে, আবারও সবে মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ। আর ঠিক একই রকমভাবে বিরোধী শাসক সবাই একত্রিতভাবে যদি আমরা লড়াইটা লড়তে পারি, এখানে যদি ভারতীয় জনগণ হিসাবে আমরা প্রত্যেকের পাশে দাঁড়িয়ে থাকি, তাহলে শত্রুপক্ষের অন্তত সাহসটা হবে না চোখে চোখ তুলে তাকানোর মতো কিংবা নিরস্ত্র পর্যটকদের দিকে আক্রমণ করার কথা পর্যন্ত ভাবার জন্যে। একথা বলেই আজকের এই স্পেশাল শো শেষ করবো। আর যে কথা বলবো সবার জন্যে, সমস্ত দর্শকদের জন্য, তা হলো বুক ঠুকে বলুন ভারত মাতা কি জয়। আর এরকমই শো দেখার জন্য প্রতিদিন ঠিক সন্ধ্যে 6:57 নজর রাখতে হবে ট্রাই টিভি বাংলার পর্দায়। শব্দের কাটাকাটিতে, শব্দের তীরে জব্দ হবে ইস্যু। নমস্কার।